উহ, যা বৃষ্টি নামলো না আজ, মনে হচ্ছে আকাশ ফুটো হয়ে গেছে। চারপাশটা কেমন শ্মশানের মতো খাঁ খাঁ করছে দেখ। এই শেষ লট নামালাম, খেয়ে দিয়ে সবাই জলদি ঘরের পথ ধর। আজকের রাতটা কেমন যেন সুবিধার ঠেকছে না। আরে দাঁড়াও না সুবলদা, বুকের ভেতরটা কেমন ছ্যাদ করে উঠছে দেখো। আমাজনের জঙ্গল দেখাচ্ছে। ওই দেখো, জলের তলা থেকে অ্যানাকোন্ডা সাপটা কেমন নিঃশব্দে উঠে এলো। আজ তো একটা মানুষকে গিলে খাবে নাকি, ভাবলেই গায়ের লোম খাড়া হয়ে যায়। সনাতন বুড়ো, যিনি এতক্ষণ চায়ের দোকানের বেঞ্চের এক কোণায় বসেছিলেন, হঠাৎ তার একটা দীর্ঘ শ্বাস ফেলার শব্দ হলো। তারপর খক খক করে কেশে কুণ্ডলি পাকানো বিড়ির ধোঁয়া ছাড়ল। ঘুটঘুটে কোণাটা থেকে শুধু ওনার চোখ দুটো আর বিড়ির আগুনটা জ্বলজ্বল করছে। তোদের ওই এক দোষ, ওই বাক্সের ভেতরের নকল ভয়ে দেখে তোদের চোখ ছানা বড়া। 7 সমুদ্র পাড়ের জঙ্গল নিয়ে তোদের কত চিন্তা, অথচ নিজের গ্রামের ঠিক ঘাড়ের ওপর যে জমপুরিটা শুয়ে আছে তার খবর রাখিস? ওই উত্তর দিকের পোড়া মাঠটার দিকে রাতের বেলা কখনো চেয়ে দেখেছিস তোরা? আবার শুরু হলো সনাতন জ্যাঠার গুল পাকানো। ও জ্যাঠা, তুমি কি বলতে চাও আমাদের এই গ্রামের পেছনে ওই রকম মানুষ খেকো সাপ আছে নাকি? আরে ছাড় তো, আমরা তো জানি ওখানে আগে এক পুরনো জোড়া মন্দির ছিল, অনেক কাল আগে আগুনে পুড়ে খাক হয়ে গেছিল, তাই তো নাম পোড়ামাঠ। এর মধ্যে আবার জমপুরি এলো কোথা থেকে? জোড়া মন্দির ছিল ঠিকই, কিন্তু আগুনটা এমনি এমনি লাগেনি রে। আর আগুনটা লাগিয়েছিল কে জানিস? আমরা, গ্রামের লোকেরা। অ্যানাকন্ডা? আজ থেকে ৪৫-৫০ বছর আগে ওই জোড়া মন্দিরের পেছনের কুয়ো থেকে যা উঠে এসেছিল না, তার একটা নিঃশ্বাস পড়লে তোদের ওই টিভির সাপ ভয়ে পাথর হয়ে যেত। তোরা ভাবিস ওই জমির মাটিটা আগুনে পুড়েছে বলে ওখানে ঘাস গজায় না? ভুল, ওখানে ঘাস জন্মায় না, কারণ ওই মাটির নিচে এখনো এমন একটা বিষাক্ত অভিশাপ ঘুমিয়ে আছে, যার তেজে মাটির বুকের সব রস শুকিয়ে কাঠ হয়ে গেছে। হঠাৎ বিকট শব্দে কড়কড় করে বাজ পড়ল ঠিক দোকানের পেছনের কোনো গাছে। বাজ পড়ার সেই চকিত নীলচে আলোয় সনাতন বুড়োর কুচকানো মুখটা 1 সেকেন্ডের জন্য কোনো প্রেতাত্মার মতো দেখালো। পর মুহূর্তেই দপ করে নিভে গেল বাল্বটা। লোডশেডিং। দোকানের ভেতরটা কবরের মতো ঘুটঘুটে অন্ধকার। শুধু বাইরে বৃষ্টির গোঙানির মতো একটানা আওয়াজ ক্রমাগত শোনা যাচ্ছে। যা গেল তো, এই এক জ্বালা। সনাতন কাকা, তোমার কথা শুনেই মনে হয় কারেন্টটাও ভয় পেয়ে পালালো। ভয়? ভয় কাকে বলে তোরা এখনো জানিস না সুবল। কারেন্ট যখন নেই, চারপাশটা যখন এমন ঘুটঘুটে অন্ধকার, শোন তবে সেই রাত্রিরের কথা। তখন আমার বয়স আর কত, বড় জোর 22 কি 23 হবে। তখন আমাদের এই গ্রামের উত্তরের দিকটা ছিল জমাট বাঁধা অন্ধকারের মতো জঙ্গল। ভর দুপুরেও সেখানে সূর্যের আলো মাটি ছুঁতে ভয় পেত। আর সেই জঙ্গলের ঠিক মুখেই
যেন কোনো প্রেতাত্মার মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল চৌধুরীদের আমলের পুরনো জোড়া মন্দির। শ্যাওলা ধরা পাথরের দেওয়াল, খসে পড়া পলেস্তারা, আর তারই পাশে বিশাল বটগাছ। পুজো আচ্চা কবেই বন্ধ হয়ে গেছিল। দিনের বেলাতে ও মুখ হতে গা ছমছম করত। মন্দিরটা পাহারা দিত পাগলা কানাই, আর গ্রামের মোড়ল ছিলেন রতন সর্দার। এক অমাবস্যার সন্ধেবেলায়, সেদিন ছিল চারপাশটা অদ্ভুতভাবে নিস্তব্ধ। রতন সর্দারের দাওয়ায় হ্যারিকেনের ম্লান আলোয় বসে আছি আমরা কয়েকজন। হঠাৎ একটা আর্তনাদ চিড়ে দিল রাতের নিস্তব্ধতা। কানাই উদ্ভ্রান্তের মতো আমাদের কাছে ছুটে এলো। ওর চোখ দুটো আতঙ্কে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। ও কর্তা, ও মোড়ল মশাই, জম জম উঠে এসেছে গো। কি হলো রে কানাই? অমন মরা দেখার মতো সাদা হয়ে গেছিস কেন? বাঘ পড়ল নাকি জঙ্গলে? বাঘ বাঘ তোর পায়ের ধুলো কর্তা। আমি সন্ধেবেলা জোড়া মন্দিরের পিছনের ওই পোড়ো কুয়োর কাছে গেছিলাম। দেখি কুয়োর পাড়ের পাথরগুলো কে যেন ভেতর থেকে গুড়িয়ে দিয়েছে, আর কুয়োর অতল অন্ধকার থেকে ঘর ঘর করে একটা অদ্ভুত আওয়াজ আসছে। মনে হচ্ছিল পাতাল ফুঁড়ে মাটি শ্বাস ফেলছে। আর আর সে কি গন্ধ! পচা গলা মাংস আর মরা পোড়া ছাইয়ের গন্ধে আমার নাড়ি ভুঁড়ি উল্টে আসছিল। ধুর, তুই নিশ্চয়ই তারই খেয়েছিস। পুরনো কুয়োতে শেয়াল টেয়াল পড়ে মরে পচে আছে। শেয়াল নয় ঘ, আমি যেই উঁকি মেরেছি, অন্ধকারের ভেতর থেকে দুটো হলদেটে চোখ সোজা আমার দিকে তাকালো। সে চোখের কোনো মনি নেই গো, শুধু দাউ দাউ করা আগুন, আর তার সাথে একটা শোঁ শোঁ নিঃশ্বাসের শব্দ। আচ্ছা থাম, কাল সকালে আলো ফুটলে আমরা দল বেঁধে গিয়ে দেখব। আজ রাতে কেউ ওমুখ হবি না। কিন্তু সকাল হবার তর সইল না রে। সেই রাতেই গায়ে নামল মড়ক। নিতাই ঘোষের জোয়ান গাই দুটো উধাও। গোয়ালে এক ফোঁটা রক্ত নেই, শুধু কাদা মাটির ওপর বিশাল বড় বড় থাবার দাগ। আর দাগগুলোর মাঝখানে চটচটে কালচে নীল রঙের অদ্ভুত লালা আটকে আছে। যে ঘাসের ওপর লালাটা পড়েছে, সেই ঘাসগুলো পুড়ে কালো হয়ে গেছে। এ তো কোনো জানোয়ার নয় মোড়লদা, এ নিশ্চয়ই কোনো পিশাচ। আজ রাতে আমরা পাহারা দেব, বুঝলি? কানাই ঠিকই বলেছিল, মন্দিরের পেছনের কুয়ো থেকেই আপদটা বেরিয়েছে। ওটাকে ওখানেই আটকাতে হবে। রাত তখন গভীর। কুয়োর দিক থেকে একটা ভারী স্যাঁতস্যাঁতে জিনিস মাটি ঘষে ঘষে ওঠার আওয়াজ এলো। হঠাৎ ছলাৎ করে একটা শব্দ হলো, যেন কুয়োর জমাট জল উপচে পড়ল। অন্ধকারের মধ্যে দিয়ে আমরা যা দেখলাম, তাতে ভয়ে সমস্ত শরীর কাঁপতে লাগলো। বিশাল বড় একটা শরীর, আর তার মুখ খুলতেই লকলক করে বেরিয়ে আসছে টকটকে লাল চেরা জিভ। কিন্তু দুর্ভাগ্যবশত কানাইর হাত থেকে একটা লাঠি ফসকে মেঝেতে পড়ে গেল।
হঠাৎ ঠক করে শব্দ হতেই প্রাণীটার মাথাটা ঝটকা মেরে ঘুরে গেল মন্দিরের দিকে। সেই জ্বলন্ত হলুদ চোখ দুটো যেন স্থির হলো আমাদেরই ওপর। ওর চোখ পড়া মাত্রই মনে হলো শরীরের সব রক্ত বরফ হয়ে গেল। ওটা একটা বিকট গর্জন করে উঠল। সে গর্জন কোনো পশুর নয়, যেন হাড় কাঁপানো এক পৈশাচিক আওয়াজ। তারপর চার পেয়ে জন্তুর মতো পুরনো মন্দিরের দিকে দ্রুত গতিতে আমাদের দিকে আসতে শুরু করল। কাকা, ওটা তো এদিকেই আসছে যে। রতন সর্দার বুঝতে পারলেন এই জিনিস লাঠি বা বর্ষা দিয়ে থামানো যাবে না। তার চোখ গেল মন্দিরের পাশে রাখা পুরনো জিনিসপত্রের দিকে। যা বলেছি মন দিয়ে শোন, লড়াই করে পারবি না কেউ, পালা সবাই। নিচে মন্দিরের চাতালে যজ্ঞের পুরনো শুকনো কাঠ, রথের ভাঙা অংশ আর পুজোর তেলের বড় বড় টিন রাখা আছে। তোদের হাতের মশালগুলো নিচে ছুঁড়ে ফেল, আগুন দে পুরো মন্দির চত্বরে। ইতিমধ্যে প্রাণীটা ততক্ষণে মন্দির চত্বরে ঢুকে পড়েছে। ওর হলুদ চোখ দুটো ধকধক করছে, হাঁ করা মুখ থেকে গলিত লাশের গন্ধ আসছে। আমরা আর এক মুহূর্ত দাঁড়াইনি। প্রাণ ভয়ে কাঁপতে কাঁপতে হাতের সবকটা জ্বলন্ত মশাল মন্দিরের আড়াল থেকে চাতালে থাকা শুকনো কাঠ আর তেলের টিনের গাদায় ছুঁড়ে দিলাম। তারপর পেছনের দিক দিয়ে সোজা জঙ্গলের দিকে যেদিকে পারলাম দৌড়ালাম। মশালগুলো নিচে পড়তেই চোখের নিমেষে একটা কান ফাটানো হুস শব্দ হলো। শুকনো কাঠ আর পুরনো তেলে আগুন লাগতে এক মুহূর্তও লাগলো না। দাউ দাউ করে জ্বলে উঠল 20 হাত উঁচু আগুনের লেলিহান শিখা। জঙ্গল থেকে দৌড়াতে দৌড়াতে পেছন ফিরে দেখলাম পুরো জোড়া মন্দির চত্বরটা একটা নরকের চুল্লিতে পরিণত হয়েছে। আগুনের ভয়ঙ্কর তাপে সেই কালো জানোয়ারটা আর কিছু করতে পারল না। দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের মধ্যে আটকা পড়ে সেই বিশাল ছায়াটা ছটফট করতে লাগলো। ওর যন্ত্রণার চিৎকারে মনে হচ্ছিল আমাদের কানের পর্দা ফেটে যাবে। তারপর বিকট শব্দে পুরনো জোড়া মন্দিরের একটা চূড়ো হুড়মুড় করে ভেঙে পড়ল ওর উপর। তারপর সব শান্ত। ভয়ের কিছু নেই, কুয়োর মুখ চিরকালের মতো বন্ধ হয়ে গেছে। কিন্তু এই মাটি আর কোনো দিন পবিত্র হবে না। কুয়োটা আমরা আরও মাটি আর পাথর ফেলে পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু ওই জমিতে আর কোনো দিন একটা ঘাসের টুকরো জন্মায়নি। জমিটা আজও অভিশপ্ত। বলো কি গো কাকা, ওই পোড়া মাঠের নিচে এখনো সেই কুয়োটা আছে? আছে তো বটেই, হয়তো ওই পিশাচের হাড়গোড়ো মাটির নিচেই পড়ে আছে। কিন্তু কে বলতে পারে ওটা একাই এসেছিল কিনা? হয়তো ওর নিচে পাতালের আরও গভীরে ওর সঙ্গী সাথীরা এখনো ঘাপটি মেরে আছে, কবে আবার কুয়োর মুখ খুলবে তার অপেক্ষায়। তাই বলি, টিভির সাপ নিয়ে লাফালাফি না করে নিজের গায়ের মাটির নিচে কিসের উপর দাঁড়িয়ে আছিস তার খবর রাখ। বাপরে, ওদিকে তো আমরা সন্ধেবেলায় আড্ডা মারতে যাই, আর জীবনেও অমুখ হব না। হঠাৎ কড়কড় করে বাজ পড়ল, আর তার সাথেই দোকানের আলো দপ করে জ্বলে উঠল। হঠাৎ আলো আসায় সবাই চমকে লাফিয়ে উঠল। সবার মুখ ফ্যাকাশে, চোখে স্পষ্ট আতঙ্ক। আলো আসতেই জোর ফিরে এলো সবার। যা, এবার যার যার বাড়ি যা। তবে হ্যাঁ, আজ রাতে ফেরার পথে ওই পোড়া মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় একটু কান পেতে শুনবি।
মাটির তলা থেকে কোনো ঘড়ঘড়ে নিঃশ্বাসের শব্দ পাওয়া যায় কিনা। সনাতন বুড়ো লাঠি ঠুকঠুক করতে করতে সেই প্রলয়াঙ্করী বৃষ্টির মধ্যেই অন্ধকারে মিলিয়ে গেল। দোকানের ভেতর কেউ একটা টু শব্দও করল না। সবাই একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে। বাইরের অন্ধকারে বৃষ্টির একটানা আওয়াজের সাথে যেন সত্যি একটা গোঙানির শব্দ মিশে আছে। ধুর, বুড়োটা না এমন সময় এমন কথা বলে। এই ফটিক, তোরা কেউ উঠিস না এখন। বৃষ্টিটা পুরো থামুক, তারপর সবাই একজোট হয়ে যাব। একা বেরোতে কেমন গা ছমছম করছে। ফটিক আর বাকিরা চুপচাপ বেঞ্চে সেদিয়ে বসে রইল। শুধু বাইরে একটানা বৃষ্টির শব্দ আর মাঝে মাঝে মেঘ ডাকার আওয়াজ। কিন্তু সবারই মনে হচ্ছে মেঘ ডাকছে নাকি মাটির নিচ থেকে কেউ ওঠার চেষ্টা করছে। বাইরের চেনা অন্ধকারটা আজ বড্ড অচেনা, বড্ড ভয়ঙ্কর লাগছে।